পুরুষও অত্যাচারিত হয়। মেয়েদের প্রোটেকশনের জন্য হাজারো আইন থাকে রে, ছেলেদের তো প্রোটেকশনের দরকারই পড়ে না। সমাজ মনে করে ছেলেদের উপর আবার কিসের অত্যাচার। আসলে চামড়ার মতো মনের উপরেও যদি কালশিরের দাগগুলোকে বা ফোসকাগুলোকে দেখানো যেত, তাহলে হয়তো 490 এর সঙ্গে 490 বি বলে কিছু নিশ্চয়ই থাকতো। দীর্ঘশ্বাস ফেলে বলল প্রমিতা। আসলে আজ সকালে একটা বিশেষ দরকারে আলিপুর কোর্টে গিয়েছিলাম। গিয়ে দেখি দোতলায় ডিস্ট্রিক্ট জাজের ঘরের সামনে দাঁড়িয়ে প্রমিতা। আমাকে দেখে বলল ওর উকিল ওকে এখানেই ওয়েট করিয়ে রেখে নিচে কাগজপত্র রেডি করতে গেছে। বেলকনির ধারে দাঁড়িয়ে গল্প করতে করতে সদ্য ফোটা কদম ফুলগুলোর দিকে তাকিয়ে প্রমিতা যেন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ বাবুরে, শরীরটা কেমন যেন করছে, কোথায় চমকে উঠে ফিরে তাকালাম আমরা দুজনে। দেখলাম ওর মা বেঞ্চ থেকে উঠে এসেছেন, মুখ শুকনো, দাঁড়াতে কষ্ট হচ্ছে। ও তাড়াতাড়ি মায়ের হাতটা ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল। উবু হয়ে বসে জিজ্ঞাসা করলো, কি কষ্ট হচ্ছে মা, কি হচ্ছে বলো, একটু জল খাবে? মাসিমা ঘাড় নাড়তেই ব্যাগ থেকে জল বের করে দিল প্রমিতা। উনি কাপা হাতে বেশ খানিকটা জল খেয়ে কিছুটা যেন ধাতস্থ হলেন। তখন দাদা ভ্রুকুচকে বলল, মা তুমি প্রেশারের ওষুধটা খেয়ে বেরিয়েছিলে? উনি থতমত খেয়ে বললেন, না তো, আমি কোনো রকমে দুটো নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়েছি। প্রেশারের ওষুধ খেতে একেবারে খেয়াল নেই। আর খেয়ালের এই কি দোষ, যা চলছে বাড়িতে। প্রমিতা চিন্তিত স্বরে বলল, তোমার প্রেশার এত হাই, কিভাবে মেসিভ অ্যাটাক থেকে ফিরিয়ে এনেছি বলো তো? যত যাই হোক, রেগুলার ওষুধগুলো তোমার তো স্কিপ করে যাওয়া অন্যায় মা। ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, আর অন্যায় আর ন্যায়, ন্যায় কাজ করলে কি আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোড় করে বলতে হতো আমার কোনো দোষ নেই হুজুর? আমি বললাম, এইভাবে বলবেন না মাসিমা, পাড়ার সবাই জানে আপনারা কেমন মানুষ। এখন তো চারিদিকে শুধু ফেকের ছড়াছড়ি, ফেক প্রোফাইল, ফেক আইডি, ফেক এভিডেন্স, ফেক মামলার ভিড়ে আসলরা হারিয়ে যাচ্ছে। প্রমিতা এবার উঠে পাশের চেয়ারে বসে বলল, জানিস বুবুন, মায়ের সারাটি জীবন কষ্টেই কেটে গেল। বাবা মারা গেল আমাদের একেবারে অসহায় অবস্থায় রেখে। বাবার চাকরিটা ভাগ্যিস পেয়েছিল, তাই অফিস সামলেও আমাকে কত কষ্ট করে মানুষ করলো মা। রিটায়ারের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে দিল, আমার বিয়ের যাবতীয় খরচ করলো। এরপরেও শুধুমাত্র আমার জন্যে আজ উঁচু মাথা নিচু করে আসামি কাবেরী সেনকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে আমি নির্দোষ। পারলে আমায় ক্ষমা করো মা, আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। পাশ থেকে কাবেরী মাসিমা হেসে বললেন, যার 8-এ সুখ হয় না তার 88-তেও সুখ হয় না বাবু। আমার কথা বাদ দে, তোর জীবনটা কি হবে বলতো? তারপর একটু টেনশনের স্বরে বললেন, হ্যাঁ রে, জামিন নেওয়ার পর আর ওই গ্রেপ্তার টেপ্তারের ভয় নেই তো? আমরা তো কোনো যৌতুক নিইনি বাবু, তাহলে কোর্টে বৌমা কেন লিখলো আমরা ওদের থেকে 2.5-3 লক্ষ টাকার জিনিস নিয়েছি? গরিবের মেয়ে বলে আমি নিজে পছন্দ করে এনেছিলাম, গা সাজিয়ে ঘটা করে আমি বিয়ে দিয়েছিলাম। মেয়ের মতো করে রাজসুখে সে ছিল। আমার রাজপুত্র, রাজত্ব সবই তো ওর। কিন্তু এই মেয়ে যে এমন দিন দেখাবে স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ রে বাবু, মিথ্যা মামলায় আমাদের কি জেল হয়ে যাবে? দেশে কি সত্যির কোনো দাম নেই? তারপর একটু থেমে বললেন, একটু ভেবে দেখ বাবা, ওর তো সমস্যা আমাকে নেই, তুই বরং আমাকে ওই বৃদ্ধাশ্রমেই রেখে আয়। মাঝে মধ্যে দেখে আসবি, ফোনে কথা হবে, ভিডিও কলে কথা হবে। আমার বয়সী কত মানুষ ওখানে থাকে, আর অনেক ফেসিলিটিও আছে। আমি তো কাগজে প্রায়ই অ্যাড দেখি। প্রমিতা একটু উত্তেজিত হয়ে বলল, এই নিয়ে বহুবার কথা হয়ে গেছে মা, বারবার এক কথা বলো না, বিরক্ত লাগে।
যে থাকার সে শত অসুবিধা মানিয়ে নিয়েও থাকবে, আর যে থাকার নয় সে কিছুতেই থাকবে না। মাসিমা হেসে বললেন, আমি আর কদিন বাঁচবো বল? হুট করে পড়লেই পুট করে মরে যাব কোনদিন। শুধু শুধু কেন সংসারটা ভাঙবি বাবা? সারা জীবন কষ্ট করলাম, আরে এই তো সুখের জীবন রে। তুই জেদ করিস না, তোকে এভাবে দেখতে আমার ভালো লাগে না রে। প্রমিতা আর কাবেরী মাসিকে চিনি প্রায় বছর 30-এর বেশি, মানে জন্মের পর থেকেই। পাশাপাশি 2 আবাসন, মাঝে একটা সরু কমন গলি রাস্তার ব্যবধান। শুনেছি স্বামী চলে যাওয়ার পরেও ওই 12 বছরের ছেলে নিয়ে মাসিমা কারোর কাছে হাত পাতেননি, বাপের বাড়ির গলগ্রহ হতে চাননি। চেষ্টা করে স্বামীর চাকরিটা করছিলেন, সামান্য মাইনেতেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। শান্ত, নির্বিবাদী, সদা হাস্যময় মাসিমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাতেও ভেঙে না পড়ে আত্মমর্যাদায় মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছিলেন। ছেলের মধ্যেও মান আর হুঁশ দুটোই ভরপুর বজায় রেখে মানুষ করতে পেরেছিলেন। মাহারা স্বাতী বৌদিকে অনেক আশা করে ঘরে নিয়ে এসেছিলেন, সংসারের চাবি তুলে দিয়েছিলেন মেয়ের মতো মনে করে। তবুও তাদের আজ এই অবস্থা দেখে বড্ড কষ্ট হলো। আক্রোশ হতে লাগলো সমাজের উপর, আইনের উপর, মানুষের উপর আর মনুষ্যত্বের উপর। এসবই ভাবছি, হঠাৎ দেখি স্বাতী বৌদি সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ওকে দেখে আমি বা প্রমিতা বাধা দেওয়ার আগে কাবেরী মাসিমা ছুটে গিয়ে বৌদির হাত দুটো ধরে বলল, বৌমা, মায়ের মন তো মানে না, তোমার তো মা নেই, আমারও মেয়ে নেই, আমার মেয়ে মনে করেই তোমাকে ঘরে এনেছি। এইসব হিংসে প্রতিহিংসে শুধু জীবন নষ্ট হবে মাগো, এভাবে দুটো জীবন নষ্ট করে দিও না। তোমরা মানিয়ে গুছিয়ে চলো, তুমি যা চাও তাই হবে। শাশ্বতী বৌদি হিস হিস করে বলল, ছেলের সামনে একদম নাটক করো না তো। তুমি তুমি ভালো মনে চলে গেলেই আজ এসব কিছুই হতো না। ভোগও এখন ফলস কেসে, আর যদি মুক্তি চাও তো আমার কথা মতো হয় ওই ফ্ল্যাট আমার নাম করে দাও, বা ক্যাশ 25 লক্ষ দাও, এখনই কেস তুলে নেব। বলে দৌড় করে চলে গেল কোর্টরুমের ভিতর। ঠিক এমন সময় ডাক পড়লো, 29/2022 প্রমিত সেন এবং স্বাতী দত্ত সেন হাজির। প্রমিতা আমাকে বলল, মাকে একটু ধরে ধরে আনতে পারবি বুবুন? আমি ধরে ধরে মাসিমাকে নিয়ে ভিতরে গেলাম। আসামি হাজির। কাবেরী মাসিমা আর প্রমিতা হাত তুলে বলল, হাজির স্যার। আর স্বাতী বৌদি কাঠগোড়ায় দাঁড়িয়ে বেমালুম বলে গেল তার উপর হওয়া অকথ্য অত্যাচারের বানানো গল্প, তার বাবার থেকে জবরদস্তি নেওয়া 15 টাকার মিথ্যা কাহিনী, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাজানো নাটক। কি নিপুণভাবে অভিনয় করতে পারে মানুষ। 2.5 মাস পর পরবর্তী ডেট দিতে আমরা এজলাস থেকে বেরিয়ে এলাম। প্রমিতা হতাশার সুরে বলল, সারা জীবনের মামলা বুবুন, বুঝলি? দেখলাম মাসিমা রীতিমতো ঘামছে। মানসিক শারীরিক এত ধকল, এত অপমান, অসম্মান, আর বইতে অপারগ প্রায় 76-এর ভারী শরীরটা। মায়ের হাতটা শক্ত করে ধরে ধরে আস্তে আস্তে সামনের করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল প্রমিতা। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম চেয়ারে। দোতলার ঘর থেকে দিনের পর দিন আমি দেখেছি স্বাতী বৌদির শ্বশুর বাড়িতে অবাধ স্বাধীনতা, দেখেছি ওর রাগে জিনিসপত্র ভাঙচুর করার সন্ধেগুলো, দেখেছি কথায় কথায় মাসিমাকে অপমান করার দিনগুলো, দেখেছি সেন পরিবারের নতুন বউ হয়ে এসেই ওর অবাধ কর্তৃত্ব। আর আজ এজলাসে দাঁড়িয়ে বৌদির এই রূপের সঙ্গে এক ফোঁটাও মেলাতে পারছিলাম না। মেয়েরা অত্যাচারিত হয় সত্যি, কিন্তু ঘরের কোণে দেশের আনাচে কানাচে কত ছেলের নির্দোষ পরিবারগুলো মিথ্যা দোষারোপে মাথা হেট করে চলে, চাপে পড়ে নতি স্বীকার করে, কত চোখের জলে আদালত চত্বর ভেসে যায়, আর অপরদিকে কত মেয়ে তাই দেখে বিজয়ের হাসি হাসে। তার খবর কেউ রাখে না। কত স্বপ্ন ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকার খরপোশিতে।
কত ছেলের বুকের রক্ত শুকিয়ে যায় হাজার হাজার টাকা মাসোহারা দিতে গিয়ে। কত ছেলের পরিবার মৃতপ্রায় হয়ে বেঁচে থাকে আমি নির্দোষ হুজুর বলতে বলতে। তার সমীক্ষা সামনে আসে না। 498A হয়, 498B হয় না। মেয়েদের জন্য আইন হয়, ছেলেদের জন্য আইন হয় না। বধূ নির্যাতন হয়, বর নির্যাতন হয় না। আসলে ছেলেদের কানতে নেই, অভিযোগ জানাতে নেই, ছেলেরা অত্যাচারিত হয় না। কারণ শারীরিক অত্যাচার সামনে আসে, মানসিক অত্যাচারের সংজ্ঞা হয় না। তাই ছেলেরা শুধু মুখ বুজে পড়তে জানে, নিজে ছাই হয়ে অন্যকে আলো দিতে জানে। ছেলেরা অপবাদ মাথা পেতে মেনে নিতে জানে। ছেলেরা চোখের জল চোখে জমিয়ে রেখে দিতে জানে। মনে মনে বললাম, দামি পারফিউম মেখে মনের দুর্গন্ধ তাড়ানো যায় না। দামি সানগ্লাস পরে লোভী মনটাকে বদলানো যায় না। ব্র্যান্ডেড জামা কাপড় পরে একটা ব্র্যান্ডেড সম্পর্ক তৈরি করা যায় না। তাই নিজের সততা, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রেখো প্রমিতা। গলা তুলে অন্যজনকে ছাপিয়ে গিয়ে প্রত্যেকবার এভাবেই বলো আমি নির্দোষ। কারণ আর যাই হোক, গলা তুলে মিথ্যাটা বলা যায় না। কলমে পার্বতী মোদক, কণ্ঠে কাকলি মণ্ডল।